হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের একটা মেথড কমপ্লিট করে ফেলেছি। সেটা হচ্ছে প্রোডাকশন মেথড। সেই ক্লাসে আমরা শুধুমাত্র মেথড নিয়েই আলোচনা করেছি, কিন্তু কোন কোন ক্ষেত্রে মানে কোন কোন টার্মসগুলো আমরা এই প্রোডাকশন মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের সময় ইউজ করব না, সেসব নিয়ে আমি আলোচনা করিনি, একটুখানি বাকি রেখেছি। সেটা আমি এই ক্লাসে বলেই মানে ওই টপিকটা শেষ করেই তারপর আমি নতুন মেথডে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, যেমন বুঝতেই পারছো আগের মেথডের মতো এখানেও সেকেন্ড হ্যান্ড যদি কোনো প্রোডাক্ট যদি হয় সেকেন্ড হ্যান্ড, তো সেই ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্ধেক যদি বানানো হয় তাহলে সেটাও প্রযোজ্য নয়, ঠিক কি না? সেটা কোনটার ক্ষেত্রে বললাম আমি? প্রোডাকশন মেথডে, তাই না? আচ্ছা, তারপরে থার্ডলি হচ্ছে যে যদি লটারির খেলার কথা, মানে উইনফল গেইন যদি হয়, মানে লটারির মাধ্যমে যদি কেউ পয়সা পায়, সেক্ষেত্রেও মানে সেক্ষেত্রেও এই জিনিসটা ম্যাটার করছে না, তাই না? কারণ কি, কোনো গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করছে না সেক্ষেত্রে। ট্রান্সফার রিসিপ্ট মানে কি? যখন কেউ একজন আরেকজনকে টাকা দিয়ে দিল, হ্যাঁ, মানে কি বলবো, এটা গিফট করলো, গিফট হিসেবে, তাহলে সেটাও এই মানে কি এক্ষেত্রে আমরা ধরবো না, ঠিক আছে? তারপর যেমন হচ্ছে কি নন ইকোনমিক গুডস, যেমন ওয়াটারের ক্ষেত্রে, সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইলিগাল অ্যাক্টিভিটি যেমন স্মাগলিং, গ্যাম্বলিং, এক্ষেত্রে আমরা মানে মানে কে মানে কাউন্ট করবো না। তারপর যেমন আমরা প্রোডাকশন মেথডে আমরা দেখেছি যে ভ্যালুয়েশন মেথড, মাঝখানে ইন্টারমিডিয়েট গুডসের ক্ষেত্রে যতটুকু পয়সা লাগছে, যতটুকু সে গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হচ্ছে, সেটা আমরা এখানে কাউন্ট করছি না, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো চলো আজকের ক্লাস হিসেবে আমরা শুরু করছি যে ইনকাম মেথডে কি করে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়, ঠিক আছে? তো প্রথমে আমরা আসছি। আচ্ছা, খেয়াল রেখো, এক্সপেন্ডিচার মেথড এবং প্রোডাকশন মেথড দু ক্ষেত্রে কিন্তু জিডিপি অ্যাট মার্কেট প্রাইস আমরা ক্যালকুলেট করি, কিন্তু এক্সেপশনাল কেস, এর জন্য আমি লাস্টে এটা শুরু করলাম। ইনকাম মেথডে যদি আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি, তখন সেটা হবে এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। নেট মানে ডিপ্রিসিয়েশন বাদ, ডোমেস্টিক মানে ইন্ডিয়ার সীমানার মধ্যে, প্রোডাক্ট মানে বুঝতে গুডস অ্যান্ড সার্ভিস, আর ফ্যাক্টর কস্ট মানে যেখানে কিনা আমরা ইনডিরেক্ট ট্যাক্সকে এখানে ইনক্লুড করছি না, ঠিক আছে? তাহলে আমি লিখলাম এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আসলাম, এখান থেকে আমরা পাঁচটা চিহ্ন টানবো। 1 2 3 4 5। প্রথমটার ক্ষেত্রে আসি আমরা প্রফিট। প্রফিট যদি হয় তখন সেটা যে যা ব্যবসার পর প্রফিট আসবে সেটা আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে, প্রফিট। সেকেন্ডলি হচ্ছে রেন্ট অ্যান্ড রয়্যালটি, রেন্ট অ্যান্ড রয়্যালটি। আচ্ছা, এবার আসি আমরা রয়্যালটি মানে কি। ধরো আমি একজন সায়েন্টিস্ট, কিছু একটা আবিষ্কার করেছি, আমি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট অফিসে গিয়ে, আইপিআর অফিসে গিয়ে আমি বললাম যে আমার এটা রেজিস্টার করে দাও, কোনো একজন পেটেন্ট অফিসারের কাছে। সে আমাকে রেজিস্টার করে দিল। এবার ইন্ডিয়ারই কোনো এক ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভাবলো যে না, আমার এই আবিষ্কার দিয়ে সে কিছু একটা ব্যবসা করবে। তখন কি করবে? আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, করার পর আমাকে একটা অ্যামাউন্ট, মানে দুজন মিলে ঠিক করবো আচ্ছা কত টাকা আমাকে দেবে। তো আমার পেটেন্টটা কিনে নিল, কিন্তু সেটা এমন না যে একেবারে ওয়ান টাইম আমাকে পয়সা দিয়ে সে মানে তার হয়ে গেল, তা হবে না। উনি যতদিন ধরে ব্যবসা করবে ততদিন ধরে আমাকে পয়সা দিতেই থাকবে। সেটা বাৎসরিক হতে পারে, মান্থলি ওয়াইজ হতে পারে না কেন। তো এরকম যে প্রতি বছর বছর বা মাসে মাসে আমাকে যে মানে টাকা দিচ্ছে, পে করছে, কিসের জন্য? আমার এই উদ্ভাবনীটা উনি নিজে ব্যবহার করার জন্য। এই মাসে মাসে যে পেমেন্ট করছে বা বছর বছর যে পেমেন্ট করছে, এটাকে বলে রয়্যালটি, ঠিক আছে? তো রেন্ট মানে বুঝতে পারছো, আমি জায়গা করে দিয়েছি, না এবার তুমি থাকো, আমাকে মাসে মাসে পয়সা দাও, এটা রেন্ট। আচ্ছা, থার্ড হচ্ছে কি ইন্টারেস্ট। ইন্টারেস্ট ইন্টারেস্ট তো বুঝতে পারছো, আমি ধরো কোথাও পয়সা খাটিয়েছি, সে মাসে মাসে আমাকে পয়সা দিচ্ছে। যেমন ধরো আমি ব্যাংকে পয়সা রাখলাম, তো মাসে মাসে আমাকে পয়সা দিচ্ছে, তো এটাও আমার ইন্টারেস্ট এখানে আসলো। তো মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়িজ,
mixed income of self employees। যে সেলফ এমপ্লয়ি হয়, এই কথাটা ফেসবুক আসার পর অনেক বেশি বিখ্যাত, মানে মানে ওয়াইড, খুবই ভালো স্প্রেড আপ হয়ে গেছে, তাই না? ওয়েল স্প্রেড হয়ে গেছে। তো যে কারণে আমি আমি মনে করি তোমরা বুঝেই গেছো, কেউ ফার্নিচারের ব্যবসা করে, কেউ আবার হচ্ছে যে ফ্যাক্টরি করে, বেকারি ফ্যাক্টরি করে, তাই না? তো এরকম, তো সেলফ এমপ্লয়ি যারা আছে তাদের একটা মিক্সড ইনকাম হয়, এমপ্লয়, ঠিক আছে? তারপর কম্পেনসেশন অফ এমপ্লয়ি, কম্পেনসেশন অফ এমপ্লয়ি। আচ্ছা, আমি মনে করি তোমরা 1 2 3 4 এই চারটে তোমরা খুব ভালো করে বুঝে গেছো, কিন্তু এটা বুঝতে পারোনি। যাক, এটা নিয়ে আমি আলোচনা করব। আপাতত এই চারটে বোঝা থাকলেই হলো। তো ইনকাম মেথডে তোমরা যখন এনডিপি এট ফ্যাক্টর কস্ট বার করবে, বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট, অথবা ন্যাশনাল ইনকাম বার করবে, তখন প্রফিটের পি, রেন্ট অ্যান্ড রয়্যালটির আর, ইন্টারেস্টের আই, তারপর হচ্ছে মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়ি এম, আর কম্পেনসেশন অফ এমপ্লয়ি, এটার ই এর হচ্ছে কি আমি ই রাখলাম, ঠিক আছে? তার মানে প্রাইম কি আসছে, প্রাইম আসছে। এই প্রাইম দিয়ে মনে রাখবে সবাই, ঠিক আছে? যে ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার সময় আমরা যদি প্রাইম মনে রাখি, প্রাইম মানে প্রফিট, আর মানে রেন্ট অ্যান্ড রয়্যালটি, আই মানে ইন্টারেস্ট, এম মানে মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড, আর কম্পেনসেশন অফ এমপ্লয়ি, ঠিক আছে? এই গেল পাঁচটা। এবার এখানে আমরা আরেকটু ডিটেইলে মানে ভাবি। প্রফিট, আমরা প্রফিট নিলাম। এবার এখানে আসবে তিন রকমের প্রফিট হয়, যেমন ডিভিডেন্ড, ডিভিডেন্ড ডিভিডেন্ড সরি ডি লাস্টে, ডিভিডেন্ড, তারপর রিটেইনড আর্নিংস, তারপর লাস্টে হচ্ছে কর্পোরেট ট্যাক্স। আচ্ছা, এখানে ডিভিডেন্ড মানে কি? ধরো তুমি কোনো একটা ব্যবসাতে পয়সা খাটিয়েছো, 3-4 জন মিলে ব্যবসা করেছো, তার মানে সেই ব্যবসার পর বাৎসরিক বা মাসে যত টাকা ইনকাম হবে, সেটা যে যত পার্সেন্ট হচ্ছে কি মানে ইনভেস্ট করবে, সেই পার্সেন্ট হিসেবে সে প্রফিট কামাবে। আমরা যেমন পাটিগণিতে অংশীদারি কারবার করেছি, ঠিক সেরকম ভাবে তুমি ডিভিডেন্ড ভাবতে পারো, হ্যাঁ? আচ্ছা, তারপর রিটেন্ড আর্নিংস মানে কি? কোনো একটা কোম্পানি যা ইনকাম করে তার একটা অংশ কর্পোরেট ট্যাক্স দিতে হয় বাৎসরিকভাবে। তারপর যে টাকা পড়ে থাকে তার মধ্যে থেকে কিছু টাকা আলাদা সরিয়ে রাখা হয়, যাতে কিনা ফার্দার যদি কোনো কোম্পানি, মানে সেই কোম্পানিটা যদি বিপদে পড়ে, সেই বিপদের সময় সেই টাকাটা খরচ করবে। আর বাদ বাকি যেটা রইলো সেটা হচ্ছে প্রফিট পড়ে। আচ্ছা, এবার হলো কর্পোরেট ট্যাক্স। ওই যে বললাম, তুমি ব্যবসা করছো, বড় একটা কোম্পানি খুলেছো, সেই ক্ষেত্রে তোমার বছরে যা ইনকাম হবে সেই ইনকামের উপর একটা বেসিস করে একটা ট্যাক্স ধরা হয়, মানে কোম্পানির ইনকাম, মানে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি বা মালিকের নয়। তো সেই ক্ষেত্রে যে ট্যাক্স দিচ্ছ সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, এটা হচ্ছে প্রফিট। সেই প্রফিটের থেকে গভর্নমেন্টের কাছে যে পয়সাটা চলে গেল সেটা। তো এই প্রফিট হচ্ছে তিনটে জিনিসকে ইনক্লুড করে: ডিভিডেন্ড, রিটেইনড আর্নিংস, আর হচ্ছে কর্পোরেট ট্যাক্স, ঠিক আছে? এই নিয়ে আমি কিন্তু অলরেডি আলোচনা করেছি আমি আগে। আর বাকি রইল হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, এটা আবার 3 রকমের হয়। কি কি? ওয়েজেস ইন স্যালারিজ ইন ক্যাশ, ওয়েজেস অ্যান্ড স্যালারি, সরি, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ ইন ক্যাশ, ঠিক আছে? ওয়েজেস অ্যান্ড স্যালারিজ
salaries in kind, ঠিক আছে। লাস্ট হলো এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি স্কিম, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন to contribution to social securities social securities schemes, ঠিক আছে। এই তিনটে কি বলছি আমি, কম্পেনসেশন অফ এমপ্লয়ি মানে এই তিনটে, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ ইন ক্যাশ। ধরো আমি সার্ভিস মানে কি সার্ভিসে জয়েন করে ফেললাম, ট্রেনিং পিরিয়ড বা পোস্টিং হলো আমার, প্রতি মাসে মাসে যে আমি বেসিক পে পাচ্ছি, হ্যাঁ সেটা আমার স্যালারি, গ্রস স্যালারি বলছে না, বেসিক পে আমি ধরলাম, এটাকে মূল বেতন হিসেবে ধরা হয়। তার মানে আমি ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, আমি আমার স্যালারি ধরলাম ইন ক্যাশ, ক্যাশে কি পাচ্ছি গেল। এবার আসে আমরা ওয়েজেস অ্যান্ড স্যালারিজ ইন কাইন্ড। ইন কাইন্ড বলতে যেমন ডিএ, এইচআরএ, ট্রাভেলিং অ্যালাউয়েন্স, অথবা হচ্ছে কি যে যখন গভর্নমেন্ট এমপ্লয়ীদের এরকম হয়, তাদের হচ্ছে নেক্সট জেনারেশনের পড়াশোনার জন্য গভর্নমেন্ট আবার আলাদা করে পয়সা দেয়, তো এটাকে তুমি ওয়েজেস অ্যান্ড স্যালারিজ ইন কাইন্ড হিসেবে ধরতে পারো। আচ্ছা, বাকি হলো এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি স্কিম। সোশ্যাল সিকিউরিটি স্কিম মানে ধরো আজকে আমার কিছু একটা অপারেশন করতে হলো, গভর্নমেন্ট স্কিম আছে আলাদা করে, প্রতি বছর আমার গোটা ফ্যামিলির হচ্ছে 5 লাখ টাকা করে আমি আলাদা করে গভর্নমেন্টের কাছে পাবো, যদি শরীর অসুস্থ হয় বা সেই পারপাসে ম্যাক্সিমাম পাবো 5 লাখ টাকা। এটা আমার একটা সোশ্যাল সিকিউরিটি, নিরাপত্তা। তারপর যেমন হচ্ছে কি যে যখন আমার সার্ভিস শেষ হয়ে যাবে, টেনিউর শেষ হয়ে যাবে, তখন হচ্ছে কি আমি একটা পিএফ বা প্রভিডেন্ট ফান্ড কিছু একটা পাবো, তো সেটা হচ্ছে কি, সেটাও আমার একটা সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, সেটা হচ্ছে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি স্কিম, ঠিক আছে। তাহলে এই সবগুলোকে যোগ করে, মানে এই তিনটেকে যোগ করে হয় প্রফিট। রেন্ট অ্যান্ড রয়্যালটি আলাদা থাকলো, ইন্টারেস্ট আলাদা থাকলো, মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড, এটাও এমপ্লয়েড, এটাও আমার এমপ্লয়েড মানে ভুল লিখছি বানানটা, এমপ্লয়েড মানে কি যে এটাও আলাদা থাকলো, আর বাকি হলো কম্পেনসেশন অফ এমপ্লয়ি, মানে এই তিনটেকে আমাকে যোগ করতে হবে। তো সবগুলোকে আমি যদি এই 5টা ফর্মকে যদি আমরা যোগ করি, তাহলে পাবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে। তারপরে আমরা তো জানি আমরা যে ফর্মুলা 8 রকমের আমরা একটু কম্পোনেন্ট পড়ছি, একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে কিভাবে ট্রান্সফার করা যায়, মানে কনভার্ট করা যায়, সেই সম্বন্ধে আমরা কিন্তু অলরেডি পড়াশোনা করেছি। আচ্ছা, তো কোন কোন ক্ষেত্রে আমরা এই টেকনিককে আমরা মানে কোন কোন টার্মসগুলোকে আমরা এই মেথডের মাধ্যমে যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করছি, কোন কোন টার্মস আমরা এখানে ইনক্লুড করতে পারবো না, যেমন আগেরগুলোর মতোই ক্যাম্বলিং, তারপর হচ্ছে যদি অর্ধেক বানানো হয় কোনো প্রোডাক্ট, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। তোমরা একটু পড়ে নিও বই থেকে। তো এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, তো খুব সম্ভবত নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হতে যাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে নেক্সট ক্লাসে আমাদের পুরো ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টটা শেষ হতে যাচ্ছে। তোমরা অবশ্যই সঙ্গে থেকো। আর তারপরে ক্লাস থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আরেকটা চ্যালেঞ্জিং সাবজেক্ট, সেটা হচ্ছে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড।